আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, পিছনে মনে হয় ব্যাগ দেখা যাচ্ছে, ব্যাপার না। ওটা আমার ওই যে ল্যাপটপের ব্যাগ ঝুলে রাখছি আর কি। সমস্যা সমস্যা আছে কোনো? সমস্যা থাকার তো কথা না। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা 2-3 দিন ক্লাস নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ কন্টিনিউ এখন থেকে চলবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা অলরেডি দণ্ডবিধি আইনের 320 পর্যন্ত বোধহয় আমরা পড়ছিলাম। তারপরে আর ক্লাস ওইভাবে নিতে পারিনি, ঠিক আছে। তো আজকে 321 থেকে ইনশাল্লাহ সামনের দিকে যাব। সাথে পুলিশ আইনের 23 ধারা পর্যন্ত পড়ছিলাম, আজকে 24 থেকে সামনের দিকে যাব। 64 জনের ক্লিয়ারেন্স আইছে, হ্যাঁ, সবার জন্য শুভকামনা। এর মাঝেই আমাদের অনেক স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ, অনেকে ফোন দিছে, তারা খুশিতে। তো ইনশাল্লাহ আশা করবো যে সামনে বারও আপনারা অনেকে ফোন দেবেন, যাতে আমিও একটা ভালো রেজাল্ট করতে পারি। আমিও আপনাদের দোয়া প্রার্থী, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর বিনয়ী হব, আর ধৈর্যের সাথে লেখাপড়া করব। আমরা একটু পূর্বের পড়াটা রিভিশন দেই। দণ্ডবিধি দণ্ড দণ্ডবিধি আইনের 1 ধারায় বলতেছে সমগ্র বাংলাদেশে দণ্ডবিধি আইন কার্যকর হবে। 2 ধারায় বলতেছে যে আপনার বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে দণ্ডবিধি আইন দিয়ে তার বিচার করতে হবে। 3-এ বলতেছে আপনি এমন একটা অপরাধ করছেন বিদেশে, যে এটা ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে যদি সেটার অভিযোগ হয়, সেই অপরাধের বিচার বাংলাদেশে হবে। 4 ধারায় বলতেছে এক্সট্রা টেরিটোরিয়াল, অর্থাৎ আইনের অতিরাষ্ট্রিক, ঠিক আছে কিনা। কার্যবিধির 88, দণ্ডবিধির 4 ধারা, মানব পাচারের 5 ধারা, সাইবার নিরাপত্তা আইনের 4 ধারা, একই কথা। অর্থাৎ আপনি একটা অপরাধ বিদেশে করছেন বা একটা অপরাধ বাংলাদেশে করছেন, ঠিক আছে কিনা, আপনি দেশি বা বিদেশি নাগরিক যেই হন না কেন, উভয় অপরাধের বিচারই কিন্তু বাংলাদেশে আপনার করা যাবে। 6 ধারায় বলতেছে জেনারেল এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণ ব্যাখ্যা। এখানে বলতেছে যে সাধারণ ব্যতিক্রমের ক্ষেত্রে জেনারেল এক্সপ্লেনেশনকে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে কিনা। আর 14তে রাষ্ট্রীয় কর্মচারী, 17তে সরকার, 19-এ জজ, 20-এ বিচারালয়, 21-এ সরকারি কর্মচারী, 22-এ স্থাবর অস্থাবর সম্পত্তি, 23-এ অন্যায় লাভ অন্যায় ক্ষতি, 24-এ অসাধুভাবে, 25-এ প্রতারণামূলক ভাবে, 27-এ নিজের সম্পত্তি স্ত্রী বা ভৃত্যের অধীনে থাকলে তা নিজের অধীনে রয়েছে বলেই গণ্য হবে। এই আইনের বা 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 30-এ হচ্ছে মূল্যবান জামানত, 31-এ হচ্ছে উইল, আর 34-এ হচ্ছে কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, আর 39-এ স্বেচ্ছা, 40-এ হচ্ছে অপরাধ, 52-তে সরল বিশ্বাস, 52-এর কথায় আশ্রয় দান, আর আছে 53-তে দণ্ড সমূহ, দণ্ড 5 প্রকার, গরুর কারাদণ্ড 2 প্রকার, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বলতে 57 ধারায় 30 বছর পর্যন্তকে বোঝাইছে। 74 ধারায় বলতেছে নির্জন কারাবাস, নির্জন কারাবাস 14 দিনের বেশি দেওয়া যাবে না। 75 ধারায় বর্ধিত দণ্ড, 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ করলে বর্ধিত দণ্ড দেওয়া হয়। এই যেগুলো কলাম, এগুলো কিছু পরীক্ষা আসবে না। এখন যেগুলো বলবো এগুলো ভালো করে আপনাদের শিখেছি এবং আবারও পড়াবো এগুলো, ঠিক আছে। অর্থাৎ 76 থেকে 106 ঠাড়া মুখস্থ রাখতে হবে। 76 ধারায় বলতে সরকারি কর্মচারী আইন বলে বাধ্য হয়ে কোনো কাজ করলে, কোনো অপরাধ হলে সেটা কোনো অপরাধ না। 77 ধারায় বলতেছে যে বিচারক কোনো কাজ করলে সেটাও কোনো অপরাধ না। 78 ধারায় বলতেছে বিচারকের নির্দেশে কোনো কাজ করলে সেটাও কোনো অপরাধ না। 79 ধারায় বলতেছে নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে সেটাও কোনো অপরাধ না। 80 ধারায় বলতেছে যে আইনানুগ কাজ করতে যে দুর্ঘটনাবশত কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 81 ধারায় বলতেছে বড় অপরাধের হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করলে সেটাও কোনো অপরাধ না। 82 ধারায় বলতেছে 9 বছরের কম বয়সে কোনো ব্যক্তির কাজ অপরাধ না। 83-তে 9 বছরের বেশি, 12 বছরের কম, বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ, পরিপক্কতা না থাকলে অপরাধ না। 84-তে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না। 85-তে অনিচ্ছাকৃত মদ্যপানের ফলে কোনো অপরাধ হলে সেটাও কোনো অপরাধ না। 86-তে ইচ্ছাকৃতভাবে মদ্যপান করে আপনি অপরাধ করছেন, অপরাধের দায় থেকে বাঁচতে পারবেন না। 87-তে 18 বছরের ঊর্ধ্বে মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য ব্যতীত কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 88-তে অনুমতি নিয়ে উপকার করতে গেছেন, ক্ষতি হয়ে গেছে, কোনো অপরাধ না। 89 ধারায় বলতেছে যে অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে গেছেন, ক্ষতি হয়ে গেছে, সেটাও কোনো অপরাধ না। 90-তে বলতেছে 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য না। 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য না। আর 91 ধারায় বলতেছে, হ্যালো, বলেন বলেন। স্যার, আমি তো এটা কালকে লিঙ্ক পাচ্ছি না স্যার।
আপনি কি অ্যাড আছেন নাকি রিমুভ হয়ে গেছেন? ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি। দিচ্ছি আচ্ছা, 91 91 ধারায় বলতেছে যে 87, 88, 89 এই তিনটি ক্ষেত্রে বলা হচ্ছে যে এই তিনটি ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই কি বলতেছে যে আপনার এই সম্মতি নিয়ে কাজ করলে কোনো অপরাধ হবে না, ঠিক আছে। কিন্তু যে ক্ষেত্রে সম্মতি নিয়ে কাজ করতে গেলে আপনার কি হয়, কোনো স্বতন্ত্র অপরাধের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সম্মতির দোহাই দিয়ে আপনি কিন্তু বাঁচতে পারবেন না, অর্থাৎ সেক্ষেত্রে এটা কিন্তু অপরাধ হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। যেমন সম্মতি নিয়ে যদি কেউ মনে করেন দর্শন করে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু অপরাধ, তাহলে এখানে সম্মতি নিয়ে কাজ করছে, এই দোহাই দেওয়া যাবে না। আবার সম্মতি নিয়ে গর্ভপাত করছে জীবন রক্ষার্থে ব্যতীত, তাহলে সম্মতি নিয়ে গর্ভপাত করছে, এটাও কিন্তু একটা অপরাধ, ঠিক আছে কিনা? এক্ষেত্রে সম্মতির দোহাই দিয়ে বাঁচতে পারবেন না। আমার কথা কি বলছেন আপনি? এগুলো আমরা আগে পড়াইছি, এখন তো সূচি বলতেছি আমরা। আচ্ছা, 92 ধারায় বলতে সম্মতি ব্যতীত উপকার করতে যে ক্ষতি হয়ে গেছে সেক্ষেত্রে কোনো অপরাধ না। আর 93 ধারায় আপনাকে বলতেছে সরল বিশ্বাসীকৃত যোগাযোগ অপরাধ না। 94 ধারায় বলতেছে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে অপরাধ করতে আহ রেকর্ডিং সেটা আচ্ছা, এই শোনেন, যারা ভিডিও ক্লাসে আছেন একটু গায়ে গেঞ্জি মেঞ্জি গায়ে ক্লাস নেবেন, এটা তো পরবর্তীতে অনেক লোক দেখে, তাই না? এটা এটা খুবই দৃষ্টিকটু দেখায়। সবাই একটু, যারা ভিডিওতে আছেন, প্রয়োজনে যদি ভিডিও না দেখতে চান বা কোনো সমস্যা মনে করেন, সেক্ষেত্রে ই করবেন, ওই কি করে, ওই ভিডিও অফ করে রাখেন, সমস্যা নাই, কিন্তু নিজে ভিডিওর সামনে থাকলে পরিপাটি হয়ে বসবেন ভাই। আচ্ছা, তাহলে 95 ধারায় বলতে সামান্য ক্ষতিকারক কার্য কিনা বন্ধুরা অপরাধ না। 96, 97 আত্মরক্ষার অধিকার। 98 ধারায় আপনাকে বলতেছে যে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। আর 99 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকারের সীমা। 100 ধারায় বলতেছে দেহের ক্ষেত্রে 6টি অবস্থায় মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আর 101 বলতেছে দেহ রক্ষার্থে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। 102 বলতেছে দেহ রক্ষার্থে আত্মরক্ষা আরম্ভ এবং স্থিতিকাল। এরপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার কি বলতেছে, এরপরে হচ্ছে যে আপনার 103 সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 104 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। হ্যালো, বলেন। কে? আর হোয়াটসঅ্যাপে হাই লেখেন। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি এই মৃত্যুদণ্ড ঘটাতে পারবেন। আর 105 আপনাকে বলতেছে যে সম্পত্তি রক্ষার্থে মানে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষা আরম্ভ এবং স্থিতিকাল। এবং 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 এই আইনের আপনাকে বেসিক্যালি বলতেছে যে আরে কি বলে, 106 বলতেছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আর 107 আপনাকে বলতেছে যে আপনার অপরাধের সহায়তা। 108 আছে দুষ্কর্মের সহায়তাকারী কে। 109 আছে অপরাধের প্ররোচনার শাস্তি। এবং এই আইনের 118-তে বলতেছে জনসাধারণ অপরাধের সংবাদ না দিলে তার শাস্তি। আর 119-এ বলতে সরকারি কর্মচারী যে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করার তার দায়িত্ব ছিল, সে যদি সেটা না করে তার শাস্তি। 120-এর কতে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120-এর খতে আপনাকে বলতেছে যে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 124-এর ক রাষ্ট্রদ্রোহ অপরাধ। 130 হচ্ছে আর কি বলতে রাজবন্দী যুদ্ধবন্দীকে আশ্রয়দানের শাস্তি। আর 136 সেনাবাহিনী থেকে পলাতক ব্যক্তিকে আশ্রয়দানের শাস্তি। 140 ধারায় বলতেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পোশাক পরিধান করার শাস্তি। 141-এ বেআইনি সমাবেশের সংজ্ঞা। 42-এ সদস্য হওয়া। 43-এ বেআইনি সমাবেশের শাস্তি। 44-এ হচ্ছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। 146-এ দাঙ্গার সংজ্ঞা। 47-এ দাঙ্গার শাস্তি। 148-এ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অংশগ্রহণ করার শাস্তি। 149 যে কমন অবজেক্ট অর্থাৎ সাধারণ উদ্দেশ্য, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে বেআইনি সমাবেশের অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে সেই কথা আপনাকে বলতেছে যে আপনার এই 149 ধারায়।
আর 152তে বলছে দাঙ্গা দমন করে সরকারি কর্মচারীকে বাধা দান করা। 157 ধারা আপনাকে বলতেছে বেআইনি সমাবেশে ভাড়াটিয়াদের আশ্রয় দান করা। আর 158তে ভাড়াটিয়া হওয়া। 159 মারামারি, 160 মারামারি শাস্তি। আর এই আইনের হচ্ছে আপনার 166 ধারায় বলতে সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করা। 167তে ভুল নথি প্রস্তুত করা। 168তে সরকারি কর্মচারী ব্যবসা করতে পারবে না। 169 নিলামে অংশগ্রহণ করতে পারবে না। 170 সরকারি কর্মচারী যদি কেউ পরিচয় দেয়। 171 মিথ্যা পরিচয়। 171 সরকারি কর্মচারী পোশাক বা প্রতীক পরিধান করলে তার শাস্তি। এই আইনের 174 বলতেছে সমন অমান্য করলে শাস্তি। 171 বলতেছে দলিল দাখিল না করলে তার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট বাধ্য ব্যক্তি অপরাধের সংবাদ দাখিল না করলে তার শাস্তি। 179তে বলতেছে প্রশ্নের জবাব না দিলে তার শাস্তি। 180 ধারায় আপনাকে বলতেছে যে আপনার জবানবন্দিতে মানে স্বাক্ষর না করলে তার শাস্তি। 186তে সরকারি কর্মচারী আইনানুগ কাজে বাধা দান করার শাস্তি। 187তে সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি। 188তে সরকারি কর্মচারী জারিকৃত আদেশ অমান্যকরণ করার শাস্তি। 191তে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 192তে মিথ্যা সাক্ষ্যদানের উদ্ভাবনের সংজ্ঞা। 193তে তার শাস্তি। 201-এ আছে আলামত নষ্ট গুম নষ্ট করার শাস্তি। 204-ই আছে সরকারি কর্মচারী আপনার ডকুমেন্ট বিনষ্ট করার শাস্তি। আর 211-তে আছে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি। 212-তে আছে যে কোনো অপরাধীকে আশ্রয় দানের শাস্তি। 213 আছে টাকা খাইয়ে আসামিকে ছাড়িয়ে দেওয়ার শাস্তি। 213-তে 214-তে যে ব্যক্তি টাকা দেবে তার শাস্তি। 215-তে হচ্ছে চুরাই এবং অপহৃত মালামাল উদ্ধার করে দেবে। চুরাই এবং অপহৃত মালামাল উদ্ধার করে দেবে, এই ক্ষেত্রে তার শাস্তির কথা আপনাকে এখানে বলা হয়েছে। তুমি আগে বলো না কেন? হোয়াটসঅ্যাপে নক দাও। আমার হোয়াটসঅ্যাপে আলাদা নক দাও রে ভাই এগুলো। আচ্ছা, 217-তে হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করলে তার শাস্তি। 218-তে হচ্ছে আপনার ভুল রেকর্ড প্রস্তুত করার শাস্তি। 219 হচ্ছে বিচার বিভাগীয় ক্ষেত্রে ভুল রিপোর্ট প্রণয়ন করার শাস্তি। 220 হচ্ছে বিচার বিভাগীয় ক্ষেত্রে অন্যায়ভাবে আসামি গ্রেপ্তার করে চালান দেওয়ার শাস্তি। 221 হচ্ছে গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার না করার শাস্তি। 222 হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করার শাস্তি। হ্যাঁ, 223 হচ্ছে গ্রেপ্তার করছেন ভালো কথা, আসামি পলাই চলে গেছে আপনার শাস্তি। 224 হচ্ছে আসামি যে পলাই গেল আসামির শাস্তি। 225 হচ্ছে আসামির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে বাধা দিল এই আসামি বন্ধু বান্ধবদের শাস্তি। 268-তে গণ উপদ্রব। 290-তে গণ উপদ্রবের শাস্তি। 297-তে হচ্ছে গণস্থানে অনধিকার প্রবেশের শাস্তি। আর এই আইনের হচ্ছে আপনার 298-তে বলতেছে যে আপনার এই যে কি বলতেছে যে এই ধর্মীয় মূল্যবোধে আঘাত আনার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো আজে বাজে শব্দ সমূহ এগুলো হচ্ছে উচ্চারণ করার শাস্তি হচ্ছে আপনার এই ধারায় বর্ণনা করছে। আর 299-তে অপরাধজনক নরহত্যা। 300-তে হচ্ছে খুন। 302 হচ্ছে খুনের শাস্তি। 303 হচ্ছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খুন করলে তার শাস্তি। এই আইনের আছে আপনার 304 অপরাধজনক নরহত্যার শাস্তি। 4 কতে অবহেলায় মৃত্যু। খতে অপরাধজনক এই এই গাড়ি ঘোড়া চালিয়ে মৃত্যু। আর 305-এ বলতেছে 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে আত্মহত্যা সহায়তার শাস্তি। 306-এ আছে সাবালক ব্যক্তিকে আত্মহত্যা সহায়তার শাস্তি। 307-এ আছে অ্যাটেম্প টু মার্ডার খুনের চেষ্টার শাস্তি। আর 309-এ আছে আত্মহত্যা করতে গেছেন বাইসে গেছেন তার শাস্তি। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আছে 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, অর্থদণ্ড। এই একটা ধারা থেকে প্রশ্ন রিটেন পরীক্ষা আসে যে দণ্ডবিধি আইনে এমন কি অপরাধ আছে যে করলে শাস্তি হয় না কিন্তু করে বাইসিক্যালি মানে মানে চেষ্টা করলে অপরাধ হয় বা উদ্যোগ গ্রহণ করলে অপরাধ হয়, ব্যাখ্যা করো। তখন এই 309 একটাই ধারা এই পরীক্ষা আসে এটা। আচ্ছা, এরপরে আছে 310-এ আছে ঠগের সংখ্যা, 11-তে ঠগের শাস্তি, ঠিক আছে। 312-তে আছে গর্ভপাতকরণের শাস্তি। 313-14 অনুমতি ব্যতীত গর্ভপাত এবং গর্ভপাত করে মারি ফেলানোর শাস্তি। 319 সাধারণ আঘাত। 320 হচ্ছে গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ। তোমরা কিছু কিছু কও যে ক্লাস পাও না, তাহলে কি সমস্যা থাকে ভাই? ক্লাস তো আমি নিচ্ছি, তা লিঙ্ক পাও না তোমরা? হ্যাঁ, এরকম হলে সংসার চলবে কেমনে? একজন কইছে এখন পাইলাম, তুমি ক্লাস তো দেখোই না। আমি এই সারাদিন ধরে মেসেজ দিচ্ছি যে 8টার থেকে ক্লাস, 10 মিনিট আগে লিঙ্ক দিই, তাহলে পাও না কেন ভাই? হোয়াটসঅ্যাপটা দেখা লাগে। আপনি দেখেন না, এটা আপনার ব্যর্থতা। আচ্ছা বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের এই
একবার ইমানদারি বলেন যে দণ্ডবিধির 320 ধারার 8টা পয়েন্ট কেউ কেউ এগুলো রিমুভ হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। হাত হয়নি, রিমুভ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই 320 ধারায় যে গুরুতর আঘাতের 8টা আঘাত মুখস্থ নাই এমন কেউ আছেন এখানে? বুঝার কিছু নাই, ডাইরেক্ট ঠাডা 8টা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন ভাই। 8টা পয়েন্ট মুখস্থ, এটা মুখস্থ করতে হবে কেননা পদোন্নতি পরীক্ষায় এমন কোনো বছর নাই যে এই 8টা পয়েন্ট পরীক্ষায় আপনার না আসে, ঠিক আছে কিনা। প্রশ্ন আসে নিচের কোনটি গুরুতর আঘাত, নিচের কোনটি গুরুতর আঘাত না, অথবা রিটেনে প্রশ্ন আসলে গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ লেখো। এখন তোমার মুখস্থ নাই, তাহলে লেখবা কেমবালা? এই জন্য এটা মুখস্থ করতে হবে। 1 নম্বর আছে পুরুষত্বহীনকরণ, 2 নম্বর আছে স্থায়ীভাবে দুই চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি রহিতকরণ করা, স্থায়ীভাবে যে কোনো দুটি চোখের একটি এই কানের শ্রবণ শক্তি নষ্ট করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থের শক্তি বিনষ্টকরণ, মুখমণ্ডলের স্থায়ী বিকৃতকরণ, হাড় ভাঙ্গা, দাঁত ভাঙ্গা, অথবা জীবন নাশের জন্য এমন আঘাত করা যে আঘাত 20 দিন পর্যন্ত একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি থাকে বা সাধারণ কাজকর্ম করতে পারে না। এই 8 প্রকারের আঘাতকে গুরুতর আঘাত কথা কইছে। এখন এই 8 প্রকারের আঘাত পড়ার জন্য কোনো মাস্টার লাগে না। তুমি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, যদি পরীক্ষা দিতে চাও, তাহলে 8টা পয়েন্ট তোমাকে মুখস্থ করতে হবে ভাই। এটা বোঝার কিছু না, একবার পানির মতো বিষয়। যারা পারো না আজকে রাত্রে এটা পড়িয়ে মুখস্থ করে ঘুমাইয়ে পরে ভাত খাবেন, ঠিক আছে কিনা, এগুলো পড়াইছি আমি। এই জন্য নতুন নতুন করে নতুন বিষয় আমরা যাব। আচ্ছা, 321-এ কি বলছে? 321-এ বলছে এগুলো পরীক্ষা আসে, তারপরে বলি আপনাদের। 321-এ বলতেছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি। কি বলতেছে বন্ধুরা? বলতেছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি 321, অর্থাৎ অর্থাৎ দণ্ডবিধি আইনের 321 ধারায় বলতেছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে আঘাত দেয়, তখন উক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছে বলে গণ্য। আঘাত অর্থাৎ আঘাত কি? আঘাত হচ্ছে কোনো ব্যক্তিকে বলতেছে যে আপনার ওই বৈকল্য সাধন করা, তারপরে কষ্ট দেওয়া, ঠিক আছে কিনা। তারপরে বলতেছে যে আপনার এই যে আরে যন্ত্রণা দেয়া, পীড়া দেয়া, এগুলো হচ্ছে আঘাতের শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। আমি ক্লিয়ার বন্ধুরা? তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দেয়, তখন উক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আঘাত দান করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা। এই ইচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি 323, আর সংজ্ঞাগত 321, আর 322 হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা কি। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধি 322 ধারায় বলতেছে। অর্থাৎ একটু ভালো করে বুঝবেন বন্ধুরা, এখানে বলতেছে যে যদি কোনো ব্যক্তি, কি বলতেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দণ্ডবিধির 320 ধারায় যে 8 প্রকারের আঘাতের কথা বলছে, এই 8 প্রকারের আঘাতের যে কোনো একটি আঘাত কি করে, প্রদান করে, কাকে? অন্য যে কোনো ব্যক্তিকে, তখন উক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছে গুরুতর আঘাত দান করছে বলেই গণ্য হবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে শুধু আঘাত করলে সেটা স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান 321, আর ইচ্ছাকৃতভাবে 320-এ যে 8 প্রকারের আঘাতের কথা কইছে, এই 8 প্রকারের আঘাতের যে কোনো একটা আঘাত আপনি দান করছেন, দান করছেন, এই যে কোনো একটা আঘাত আপনি দান করছেন, এই আঘাতটা হচ্ছে আপনার গুরুতর আঘাত হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এইগুলো পরীক্ষায় আসবে না। যদি আসে, এই একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান বলতে কি বোঝায়। 322-এ এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ হতে পারে যে যদি করিম রহিমকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দিল, তাহলে নিচের কোন অপরাধে সংগৃহীত হয়েছে? স্বেচ্ছাকৃতভাবে আঘাত, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, ক খ কোনোটিই না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করছে বলেই গণ্য হবে, এতটুকু জানলেই হবে। আর স্বেচ্ছাকৃতভাবে যখন আপনি গুরুতর আঘাত দান করবেন, তখন দণ্ডবিধির 325-26-এ আপনার অপরাধ করছেন বলেই আপনার গণ্য হবে, ঠিক আছে। আপনাদের আমাদের থানাগুলোতে সাধারণত যে মারামারিগুলো হয়, দেখবেন এই ধারায় কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু বেসিক্যালি অনেক মামলা কিন্তু আপনার আছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব। আমরা এখন সরাসরি দণ্ডবিধির 323 এবং 24-এ কি বলছে, দুটো ধারা আমরা একসাথে পড়বো। 323 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে বলতেছে যে আপনার এটা হচ্ছে সাধারণ আঘাত, ঠিক আছে কিনা। একজন একজনকে চড় দিল, থাপ্পড় দিল, ঘুষি মারলো, ঠিক আছে কিনা, নাক মুখ জড়ায় থাপ্পড় দিল, এই সাধারণ আঘাতটা যখন আপনি হাতের সাহায্যে করবেন, সেই ক্ষেত্রে আপনি 323 অপরাধ করছেন বলে গণ্য হবে। আমরা সহজ জিনিস মনে রাখবো ভাই, বেশি পেঁচাবো না। অর্থাৎ হাতের মাধ্যমে, অর্থাৎ কোনো প্রকারের কোনো যন্ত্র, লাঠি মাটি বা হচ্ছে আপনার এই যে অস্ত্র, অস্ত্র ব্যতীত অস্ত্র ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে আপনি কি করছেন, অপর কোনো ব্যক্তিকে আপনি সাধারণ আঘাত করছেন। হাত দিয়ে ঘুষি মারছেন, হাত দিয়ে আপনি থাপ্পড় মারছেন, ঠিক আছে কিনা, হাত দিয়ে ঘুষি মারছেন বা হাত দিয়ে আপনি থাপ্পড় মারছেন, সেই ক্ষেত্রে আপনি দণ্ডবিধির 323 অপরাধ করছেন বলে গণ্য হবে। রিটেনে আপনার পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এভাবে যে করিম রহিমকে হাত দিয়ে থাপ্পড় দিল বা হাত দিয়ে ঘুষি দিল, নিচের কোন অপরাধ সংঘটিত হয়েছে? মারামারি হয়েছে,
সাধারণ আঘাত 323-এর অপরাধ হয়েছে, তারপরে হচ্ছে আপনার এই গুরুতর আঘাত সংগঠিত হয়েছে, কোনোটিই না। সঠিক অ্যান্সার কি? 323-এর অপরাধ এখানে সংগঠিত। এরকম এমসিকিউ আসবে, এগুলো খুবই সহজ, জাস্ট নিজের সেন্সটা খাটায় আমাদেরকে পড়তে হবে। 324-এ কি বলছে বন্ধুরা? 324-এ বলতেছে এই যে যে আপনি মনে করেন হাত দিয়ে মারছেন এই জন্য 323, কিন্তু এই কামটাই যখন আপনি কোনো গুলি ছোড়ার যন্ত্র, কোনো অস্ত্র, কোনো ছুরিকাঘাতের যন্ত্র, কোনো কর্তন করার যন্ত্র, মৃত্যু ঘটাইতে পারে এমন কোন যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, তারপর হচ্ছে আপনার এই ক্ষয়কারক পদার্থ, বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, কোনো পশু, ঠিক আছে কিনা, এবং মানুষের রক্তে মানবদের ক্ষতি করতে পারে এমন কোন জিনিস, এই সকল জিনিসের সাহায্যে আপনি আঘাত দান করছেন, সেই ক্ষেত্রে আপনি 324 অপরাধ। এখানে একটু ঝামেলা আছে, অনেকের বুঝতে মনে অসুবিধা আছে। 323 হচ্ছে সরাসরি আপনি ঘুষি মারছেন কাউরে, 323-এ আপনি অপরাধী। আর 324টা কখন আসবে? মনে করেন আপনি, মনে করেন একজনকে পিস্তল দিয়ে গুলি করলে তো 302 আপনি মার্ডার করে ফেলছেন, ঠিক আছে কিনা, কিন্তু আপনি গুলি করেননি। আপনি করছেন কি, আপনি মনে করেন ওই যে বন্দুক দিয়ে আপনি কাউরে গুঁতো মারছেন, গুঁতো তো বোঝেন নাকি, গাইতেছেন, বা আছে আপনি রাইফেলের বাট দিয়ে কাউরে আপনি বাড়ি মারছেন, কথা বুঝছেন। এরপরে গরুর শিং আছে না, গরুর শিং দিয়ে আপনি মনে করেন যে কাউরে মানে খুঁচা দিয়েছেন, কাউরে গুঁতো দিয়েছেন, আপনি 324 অপরাধী। আপনি কাউকে আপনি আগুনে সেক দিয়েছেন। সহজ বাংলা কথা মনে রাখবেন, এই যে যে এই যে যে আপনাকে বিভিন্ন অস্ত্রের কথা বলতেছে, আগুনের কথা বলতেছে, কাছের কথা বলতেছে, ক্ষয়কারক পদার্থের কথা বলতেছে, বিভিন্ন অস্ত্রের কথা বলতেছে, এইগুলো দিয়ে আপনি একজন ব্যক্তিকে আঘাত করছেন, কিন্তু গুরুতর আঘাত করেননি। আপনি শুধু আঘাত করছেন, এই আঘাত করার কারণে 324 অপরাধ। কিসের সাহায্যে? অস্ত্রের সাহায্যে আঘাত, ঠিক আছে কিনা। আর এই যন্ত্রের সাহায্যেই যখন কাউকে আপনি গুরুতর আঘাত করবেন, ঠিক আছে কিনা, তখন 326-এ আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। যেমন আপনি ছুরি দিয়ে আপনি একজনের হাত কেটে ফেলাইছেন, আপনি ছুরি দিয়ে একজনের রক কাটিতেছেন, তাহলে এটা 324 হবে না 326 হবে? এই কি হবে বলেন তো, বলেন না কে? ছুরি দিয়ে আপনি একজনের রক কাটিতেছেন, তাহলে এটা 326 নাকি 324? 326 হবে। কেন 324 কেন হবে না ভাই? 324টা হতো যদি ছুরি দিয়ে এমনি তারা এমনি আঘাত করতো, অথবা সামান্য মনে করেন কোথাও কাটিয়ে যাইতো, মানে শরীরের কোনো গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওই যে 320-এর যে 8 প্রকারের আঘাতের কথা কইছে, ওই আঘাতের কোনো একটা আঘাত সংঘটিত হয়নি, জাস্ট এমনি সিম্পল আঘাত হয়েছে। এই জন্য যেহেতু ছুরি দিয়ে দিয়েছে, কোনো অস্ত্র দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে কোনো শিং দিয়ে দিয়েছে, কোনো ক্ষয়কারক পদার্থ দিয়ে দিয়েছে, কোনো উত্তপ্ত কোনো বস্তু দিয়ে দিয়েছে, অথবা কোনো কোনো এই ভাষ্যতে লেখা আছে যে কোনো ষাঁড়ের শিং, গরুর শিং থাকে না, দেখেন না গরুর শিং, এই শিং দিয়ে কোনো খোসা খোসা দিয়েছে, গুঁথো দিয়েছে আর কি, নাকি? তাহলে আপনি 324 অপরাধ। কথা ক্লিয়ার? আর এই সেম কাজটাই যখন আপনি করবেন, কাউকে গুরুতর আঘাত করতেছেন, তখন এই সকল জিনিস দিয়ে গুরুতর আঘাত করলে 326-এ আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কিনা? তাহলে হাত দিয়ে সাধারণ আঘাত 323, আর বিভিন্ন অস্ত্র দিয়ে আপনি সাধারণ আঘাত করতেছেন, এটা 324। আর 325টা কি? 325টা হচ্ছে এই হাত দিয়েই আপনি গুরুতর আঘাত করছেন। কিরকম? আপনি ঘুষি মারে দাঁত একটা ফেলাই দিয়েছেন, এমন ঘুষি মারছেন মনে করেন যে চোখ নষ্ট করে ফেলাইছেন, এমন থাপ্পড় দিয়েছেন কানের পর্দা একটা নষ্ট হয়ে গেছে, এমন ঘুষি মারছেন মনে করেন শরীরের একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তখন আপনি 325-এ আপনার অপরাধী। ক্লিয়ার? আর 326 কোনটা? ওই যে যে অস্ত্রের কথা আমি বললাম, ওই যে যে অস্ত্রের কথা আমি বললাম, ওই অস্ত্র দিয়ে আপনি গুরুতর আঘাত করছেন। গুরুতর আঘাত মিন্স কোনটা? ওই যে 320 যে 8 প্রকারের আঘাতের কথা কইছে, ওই 8 প্রকারের আঘাতের যে কোনো একটা আঘাত আপনি করে ফেলছেন, আপনি 326-এ অপরাধ করছেন বলে গণ্য হবে। তাহলে আমরা এখানে কি জানলাম বন্ধুরা? 323 হচ্ছে হাত দিয়ে একজন ব্যক্তির আঘাত করছেন, 323। আর হাত দিয়ে করেননি, আপনি অন্য কোনো অস্ত্র, অন্য কোনো ধারালো বস্তু, অন্য কোনো শিং, গরুর শিং, বা উত্তপ্ত কোনো জিনিস, ক্ষয়কারক কোনো পদার্থ, তারপরে কোনো আগুন, তারপরে কোনো কাঁচ, এর সাহায্যে একজন ব্যক্তির আঘাত করছেন। হ্যাঁ, আঘাত, আঘাত তো বোঝেন, অর্থাৎ 320-এর কোনো ঘটনা ঘটে নাই, জাস্ট একটা মানে ভাঙ্গা কাঁচ দিয়ে একজনের শরীরে পোঁচ দিয়েছেন, মানে কি রক্ত রয়ে গেছে, একটু ঝুলিয়ে গেছে, একটু কেটে গেছে, এটা কিন্তু গুরুতর আঘাত না। গুরুতর আঘাতের ভিতর কোনটা গুরুতর আঘাত হবে, এটা কিন্তু 320-এ বলে দিয়েছে। তাহলে ওই 320-এর মধ্যে ওই 8টা পয়েন্টের মধ্যে যদি কোনো পয়েন্ট না পড়ে, তাহলে ওটি হলো 324। কথা ক্লিয়ার কিনা? আর ওই 8টা পয়েন্টের মধ্যে যখন একটা পয়েন্ট চলে যাবে, তখন তখন সেটা 326। বুঝতে পারছেন ভাই? এগুলো পরীক্ষা আসবে না। যারা থানায় চাকরি করেন দেখবেন যে এদের এই এই মামলাগুলো থানায় অ্যাভেলেবেল হতেই আছে। পা ভেঙে গেলে কি হবে? পা ভেঙে গেলে তো আপনার ডাইরেক্ট 326, ঠিক আছে কিনা, ডাইরেক্ট 307-ও দেওয়া থাকে দেখবেন। থানায় মামলাগুলোতে 324, 25, 326, তারপর হচ্ছে আপনার ওই যে 307,
তারপর হচ্ছে আপনার ওই যে 109, হ্যাঁ, 34, দেখবেন এই এই মামলাগুলোই চলতে থাকে। মারামারির মামলা হলে এই এগুলো আসে। যাই হোক, এরপরে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়, আদালত থেকে কোর্ট, মেডিকেল থেকে এমসি আনতে হয়, ঘটনা কি ঘটছে, এরপরে পরের কাহিনী পরে। আচ্ছা, তাহলে এগুলো দরকার নাই, ঠিক আছে কিনা, আমরা জাস্ট জানানোর জন্য বললাম। আচ্ছা, 326-এর ক, এই ধারাটা একটু মনে রাখবেন। আমরা নর্মালি 320 ধারায় পড়ছি, দুটি চোখের একটি চোখ নষ্ট করলে 320 বিশ্বে গুরুতর আঘাত এবং তার শাস্তি 326। কিন্তু চোখ দুটোই নষ্ট করে ফেলাইছে। দুটি মনে রাখবেন, দুটি চোখ নষ্ট করলে কয় ধারায় অপরাধ? 326-এর ক তে অপরাধ। ক্লিয়ার? একটা চোখ নষ্ট করলে 326, আর যখন দুটি চোখ নষ্ট করে ফেলবে তখন আপনার তার শাস্তি হচ্ছে আপনার 326-এর ক। আমি কি কথা কি বুঝতে পারছি? একটা চোখ নষ্ট করলে 326, দুটো চোখ নষ্ট করলে, মুখমণ্ডল নষ্ট করলে, ফেস নষ্ট করলে, তারপরে বলতেছে এসিড দ্বারা মস্তক বা মুখমণ্ডলে বিকৃতি সাধন করলে, তখন তার শাস্তি হচ্ছে 326-এর ক। যে কোনো মুখমণ্ডল বিকৃতিকরণ করলে 326, বাট এসিড দ্বারা যখন মুখমণ্ডল আপনি এই 14 ফেব্রুয়ারি আবার কিসের উল্টো পাল্টা কমেন্ট করিস না ভাই, করেন না। আচ্ছা, তাহলে 326-এর ক একটা মনে রাখবো, একটা চোখ নষ্ট হলে তখন কি 326, দুটো চোখ নষ্ট করছে 326-এর ক। আর এসিড দ্বারা যখন মুখমণ্ডল বিকৃতিকরণ, মস্তক বিকৃতিকরণ করবে, তার শাস্তি 326-এর ক। বুঝাতে পারছি ভাই? এতটুকু মনে রাখবেন, এর বেশি কিছু দরকার নাই। আমরা সরাসরি চলে যাবো 328 ধারা। এই ধারা থেকে ইন্সপেক্টরশিপে পরীক্ষায় প্রশ্ন আসছে, বলতেছে কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষ ইত্যাদির মাধ্যমে আঘাত দান করা। বিষের সাহায্যে আঘাত দিলে, এই প্রশ্ন আসতে পারে, বিষের সাহায্যে আঘাত দিলে দণ্ডবিধির কয় ধারায় অপরাধ বলেন তো, কমেন্ট করেন, কয় ধারায় অপরাধ? আমি কিন্তু বলছি, বিষের সাহায্যে সাধারণ আঘাত করলে 300, আপনার এই 24-এ অপরাধ, ঠিক আছে কিনা। বাট কোন সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য বিষের সাহায্যে যখন আপনি আঘাত করবেন, তখন 328 ধারায় অপরাধ। কিরকম? ওই যে অজ্ঞান পার্টি, মলম পার্টি, দেখবেন যে ঢাকা শহরে বা জেলা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটে। এই যে শয়তানের নিঃশ্বাস নামে একটা ঘটনা ঘটতেছে, দেখবেন এরকম টোক্কা দেয় যে ঠিকানা কোথায় বলেন, পরে সব মোবাইল টোবাইল টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। এটা কি? সে এক প্রকারের বিষ প্রয়োগ করে আপনাকে ক্ষতি করতে, আঘাত করতেছে। এই মলম পার্টির শাস্তি 328 ধারা মোতাবেক। অর্থাৎ কোন বিষের সাহায্যে কোন সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য কাউকে আপনি আঘাত করবেন। প্রশ্ন আসলে ভাবে, ক খ গ ঢাকার ফার্ম গেট থেকে একটি বাসে উঠলো, পাশের সিটে বসা গকে আপনার চেতনানাশক ওষুধ শুকিয়ে তার সর্বস্ব লুটে নিল, অপরাধ কি? তার সর্বস্ব লুটে নিল, তার অপরাধ হচ্ছে 328 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। এতটুকু জানলেই হবে। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যতগুলো এখন পড়ালাম এগুলো কিচ্ছু আসবে না। এইটা যে পড়াচ্ছি পদোন্নতি পরীক্ষায়, এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে। এই চারটা ধারা সবার মুখস্থ, যারা নতুন আছো পুরাতন আছো সবার মুখস্থ করতে হবে। এবং রিটেনে এই চারটা ধারা থেকে অ্যাভেলেবেল প্রশ্ন বিগত 15 বছরে দেখবো সবসময় আসছে। 330 থেকে 333 ডাইরেক্ট খাড়া মুখস্থ করো। 330-33-এ কি বলছে? 330 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে বলপূর্বক স্বীকারোক্তি আদায় অথবা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি। এখন স্বীকারোক্তি আদায় করে কারা? স্বীকারোক্তি আদায় করি আমরা পুলিশরা, তাই না? অর্থাৎ পুলিশ স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো আসামিকে, অপরাধ কি? তাহলে অপরাধ হচ্ছে পুলিশ দণ্ডবিধি আইনে 30 ধারা মোতাবেক 330 এসে অপরাধ করছে। এছাড়াও তোমাদের একটা জিনিস আমি শিখেছিলাম ভাই, যে যেখানেই পুলিশের কথা আসবে, অর্থাৎ যেখানেই পুলিশের অপরাধের কথা আসবে, সেখানেই এটা নোট দেব, এছাড়া পুলিশ আইনে 729, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ঠিক আছে কিনা? এখন ওই যে পুলিশ যদি কোনো মারধর করে, সেই ক্ষেত্রে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15 ধারা মোতাবেক কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। কথা বুঝছেন নি? এই নোটটা আপনারা দেবেন। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2012 সম্ভবত, সাল লেখার সাল যদি ভুল হয় লেখার দরকার নাই, আমি সালটা খেয়াল নাই। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013, হ্যাঁ 13, এর 15 ধারা মোতাবেক কিন্তু শাস্তি আছে। যদি পুলিশ সাধারণ আঘাত করে, তারপরে গুরুতর আঘাত করে এবং মেরে ফেলে, এ যে কোনো একটা আঘাত করলেই এই আইনের 15 ধারায় শাস্তি। লিখে রাখো ভাই, 15 ধারায় শাস্তি আছে। তাহলে আমরা এখানে 330-এ কি শিখলাম? সাধারণত বলপূর্বক স্বীকারোক্তি আদায় করে কারা? পুলিশ অফিসার করে, রাজস্ব আদায়কারী অফিসার করে, কোন জমিদার করতে পারে। প্রশ্ন হতে পারে যে জমিদারের প্রজা বা জমিদার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি? তাহলে সেও কিন্তু আপনার এই 330-এ অপরাধ করছে বলে গণ্য হবে। পুলিশ স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি? 330-এ অপরাধ করছে বলে গণ্য হবে। রাজস্ব আদায়কারী অফিসার রাজস্ব আদায় করার জন্য মানে কোনো ব্যক্তিকে মারধর করলো, হ্যাঁ, স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো, অথবা কোনো সম্পত্তি প্রত্যার্পণ, সম্পত্তি দেওয়ার আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি?
তাহলে 330 অপরাধ করছে বলেই গণ্য হবে। তোমাদের একটু খেয়াল করে দেখো, এখানে 4টা উদাহরণ দিয়েছে ভাই। উদাহরণগুলো আমাদের পড়তে হবে। উদাহরণগুলো পড়লে তখন আমাদের পরীক্ষায় হুবহু স্যার উদাহরণ তুলে দেয়। ক নম্বর উদাহরণ দেখেন, পুলিশ অফিসার ক জয়ের কোনো বিশেষ অপরাধ অনুষ্ঠান করিয়াছে বলিয়া স্বীকার করতে বাধ্য করার জন্য জকে নিপীড়ন করে, অপরাধ কি? তাহলে নিপীড়ন করছে, নিপীড়ন মানে কি, আঘাত করছে। তাহলে সে 330 অপরাধ করছে বলে গণ্য হবে। 6 নম্বর উদাহরণ দেখেন, পুলিশ অফিসার ক চোরাই মাল গচ্ছিত কোথায় রাখছে এটা জানার জন্য আসামিকে নিপীড়ন করে, যে মোবাইল চুরি করে কোথায় রাখছিস ক। তাহলে সে এই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। ক্লিয়ার ভাই? এরপরে রাজস্ব অফিসার ক জয়ের নিকট হতে প্রাপ্য কিছু বকেয়া এই রাজস্ব আদায় করার জন্য নিপীড়ন করে, তাহলে সে এই ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। জমিদার ক কোন এক রায়তকে তার খাজনা আদায় করার জন্য বাধ্য করার উদ্দেশ্যে নিপীড়ন করে। রায়ত মানে কি, যারা প্রজা, তাই না? তাহলে এইগুলো খাজনা দেওয়ার জন্য তো তাকে মারধর করছে বা নিপীড়ন করছে, আঘাত করছে, সেই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। কারণ প্রশ্ন তো এইভাবে আসবে না, প্রশ্ন আসবে এভাবে যে সাব ইন্সপেক্টর ক হত্যা মামলার আসামিকে স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি এবং কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে সাব ইন্সপেক্টর ক কে শাস্তির আওতায় আনা যাবে। এই প্রমাণের বিষয়গুলো পদোন্নতি পরীক্ষায় আসে। তোমাদের যার কাছে ভাষ্য আছে তারা দেখবে লেখা আছে এরকম। তাহলে প্রমাণ করতে হবে যে ক নামক একজন সাব ইন্সপেক্টর, তিনি একজন সরকারি কর্মচারী, তিনি স্বীকারোক্তি আদায় করার জন্য আসামিকে মারধর করেছিল। উক্ত কাজটি তিনি স্বেচ্ছাকৃতভাবে করেছিল। কোন সম্পত্তি প্রত্যার্পণ অথবা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যেই উক্ত কাজটি করেছিল। 5 নম্বরে লাগবেন উক্ত কাজটি তিনি অন্যায়ভাবে করছিল। ঠিক আছে কিনা? তাহলে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 330 ধারা মোতাবেক সাব ইন্সপেক্টর ক কে শাস্তির আওতায় আনা যাবে। প্রশ্ন দেখি ইনশাল্লাহ আমরা কোনো ভয় পাবো না, আমরা যে কোনো ভাবে উত্তরগুলো লিখে আসার চেষ্টা করব। 330 চলে গেল, 331-এ আসি আমরা। এই সেম কাজটাই, অর্থাৎ কোন সরকারি কর্মচারী, যিনি পুলিশ হতে পারে, রাজস্ব আদায়কারী অফিসার হতে পারে, যিনি কোনো জমিদার হতে পারে, সম্পত্তি আদায় করার জন্য অথবা কোনো স্বীকারোক্তি আদায় করার জন্য কি গুরুতর আঘাত করছে। অর্থাৎ শুধু নিপীড়ন করলে 330, আর গুরুতর আঘাত যখন করবে তখন আছে 300। গুরুতর আঘাত মিন্স কোনটা? ওই যে দণ্ডবিধি 320-এ যে 8 প্রমাণ করেন, সাব ইন্সপেক্টর ক আসামির কাছ থেকে হত্যা মামলার স্বীকারোক্তি আদায় করার জন্য লাঠি দিয়ে পিটিয়ে একটা পা ভেঙে দিল। ঠিক আছে কিনা? তার মানে কি, পা যেহেতু ভেঙে দিয়েছে, তার মানে সে 331 অপরাধ, অর্থাৎ স্বীকারোক্তি আদায় পা ভেঙে। অর্থাৎ ওই যে আমরা প্রশ্ন খেয়াল করতে হবে যে 320-এ যে 8 প্রকারের গুরুতর আঘাতের কথা কইছে, ওই আঘাতের যে কোনো একটা আঘাত প্রশ্নের মধ্যে উল্লেখ আছে কিনা। মনে করেন যে লাঠি দিয়ে মানে পিটিয়ে এক আসামি চোখ নষ্ট করে দিল, অপরাধ কি? তার মানে চোখ নষ্ট করে দিয়েছে, প্রশ্ন কি বলা আছে গুরুতর আঘাত করছে? বলা নাই। চোখ নষ্ট করে দিয়েছে মানে বুঝতে হবে সে গুরুতর আঘাত করছে, কিন্তু না, দণ্ডবিধি 320-এ বলছে দুই চোখের যে কোনো একটা নষ্ট করলেই গুরুতর আঘাত। প্রশ্ন বুঝতে হবে তোমাকে ভাই। মানে তুমি আইনের হাফেজ, অনেক সুশি জানো, কোনো কাজে আসে না এগুলো। মেইন কথা হচ্ছে পরীক্ষা হলে প্রশ্ন আসবে, প্রশ্ন লিখতে হবে, এবং যে যত ভালো বুঝতে হবে প্রশ্ন ইনস্ট্যান্ট, সে তত ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, আমরা আমরা এখন 330 331 চলে গেলে দুটো ধারা খুবই গুরুত্বপূর্ণ। এই আচ্ছা, হাতের আঙ্গুল ভাঙলে কি 320 হবে কিনা? আচ্ছা, শরীরের যে কোনো অঙ্গ বা গ্রন্থির যদি এই যে আপনি যদি মানে একটা কথা আছে যে হাতের আঙ্গুল যে ভাঙছে এটা স্থায়ী ভাবে আপনার শক্তি সময়ের বিনাশ হয়েছে কিনা। অনেক যেমন এই যে আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে আমার নখ ভেঙে গেছিল, ঠিক আছে কিনা, এখন কিন্তু ঠিক হয়ে গেছে, তাহলে এটা কিন্তু গুরুতর আঘাত না। অর্থাৎ স্থায়ীভাবে যখন একটা হাড় ভেঙে ফেলবেন বা আছে এটার কোনো শক্তি পরবর্তীতে সে পাবে না, তখন এটা গুরুতর আঘাত হিসেবেই গণ্য হবে। আচ্ছা, এখন যে দুটো ধারা আমরা পড়বো, এই দুটো ধারা হচ্ছে আমাদের পুলিশের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমরা যে সরকারি চাকরি করি আমাদের জন্য বেসিক্যালি এই দুটো ধারা প্রযোজ্য হবে, অর্থাৎ 332 এবং 333। 332-এ বলতেছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালন করার সময় স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি। অর্থাৎ আমরা যে এই যে সরকারি কর্মচারী, আমরা দায়িত্ব পালন করতেছি, আমাদের দায়িত্ব পালন করার সময় যদি কোনো ব্যক্তি কি করে, আমাদেরকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করতেছে। অর্থাৎ দেখেন না টিভিতে এখন দেখা যাচ্ছে অনেক পুলিশের প্রতি ধাওয়ায় আসতেছে, পুলিশে চড় থাপ্পড় মারতেছে, ঘুষি মারতেছে, লাথি মারতেছে, লাঠি দিয়ে পিটেছে। অর্থাৎ একজন সরকারি কর্মচারীকে যখন তার দায়িত্ব কর্তব্য সম্পাদন করার সময় সাধারণ আঘাত করবে, ঠিক আছে কিনা, তখন সেই ব্যক্তি 332 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ক নামক ব্যক্তি খ নামক সাব ইন্সপেক্টরকে দায়িত্ব পালন করার সময় আঘাত দান করলো, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আনা যাবে। 1 নম্বরে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করেছিল।
2 নম্বরে প্রমাণ করতে হবে যাকে আঘাত দান করা হয়েছিল তিনি সরকারি কর্মচারী ছিল। 3 নম্বরে প্রমাণ করতে হবে সরকারি কর্মচারী সে তার দায়িত্ব পালনরত অবস্থায় ছিল। এখন মনে করো তুমি ছুটিতে বাড়িতে গেছো, এখন তোমার কেউ মারছে, তাহলে কি 332 আসবে? এই কথা কও না কেন, 332 আসবে? এটা আসবে না। অর্থাৎ তোমাকে দায়িত্বরত অবস্থা থাকতে হবে। আর 4 নম্বরে প্রমাণ করতে হবে যে আপনার এই এই বলতেছে যে আপনার এই উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 320 ধারা মোতাবেক ওই সিভিল ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যাবে। আর নর্মালি একটা খাতায় একটা জিনিস লিখে রাখেন আপনারা ভাই, যেমন সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধাদান সংশ্লিষ্ট কি কি অপরাধগুলো আমাদের দেশে সংঘটিত হয়। 1 নম্বরে লাগবেন দণ্ডবিধি আইনের 152 ধারা মোতাবেক দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দিলে 152তে অপরাধ, ঠিক আছে কিনা। সরকারি কর্মচারীকে যে কোনো আইনানুগ কাজে বাধা দিলে দণ্ডবিধি আইনের 186তে অপরাধ। তারপরে সরকারি কর্মচারীকে যদি দায়িত্ব পালন করার সময় সাধারণ আঘাত করেন 332 অপরাধ। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করার সময় যদি আপনি গুরুতর আঘাত করেন, দ্যাট মিনস 320 যে 8 প্রকার আঘাতের কথা কইছে তার যে কোনো একটা আঘাত আপনি করতেছেন, 333 অপরাধ। তারপরে সরকারি কর্মচারীকে যদি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করেন, ঠিক আছে কিনা, হ্যাঁ, আপনি সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতেছে, তাকে ধাওয়া দিয়ে আপনি দাবড় দিয়েছেন, তারপর তাকে বল প্রয়োগ করে অন্যদিকে আপনি তাকে নিয়ে যাচ্ছেন, 353তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। এই ধারাগুলো মনে রাখবেন। কি কি? 152, এরপরে আপনাকে বলতেছে যে আপনার ইয়া, আরে কি বলে, 152, তারপর আছে আপনার 186, 332, 333 আর আছে 353। রিটার্নে কিন্তু ইন্সপেক্টরশিপে অলরেডি প্রশ্ন একবার এটা আসছে। যেহেতু আমরা সরকারি চাকরি করি আমাদের জন্য এই ধারাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই পয়েন্টগুলো মনে রাখবেন। 152, তারপর হচ্ছে আপনার 186, 332, 333, 353, এই ধারাগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে 333 কি কইছে বন্ধুরা? ওই যে যে সরকারি কর্মচারীকে আপনি তার দায়িত্ব কর্তব্য সম্পাদন করার সময় গুরুতর আঘাত করছেন, দ্যাট মিনস আপনি সরকারি কর্মচারীকে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলাইছেন, সরকারি কর্মচারীকে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলাইছেন, সে 20 দিন হাসপাতালে মনে করেন ভর্তি। আজকে দেখলাম এই যে রমনাজনের ডিসি স্যার রে মানে ধাওয়া পাল্টা ধাওয়ায় মানে আঘাতপ্রাপ্ত, ওসি স্যারও মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, ফেসবুকে দেখলাম। তাহলে এই যে যে আপনি সরকারি কর্মচারীকে এই যে সাধারণ আঘাত যদি তারা পেয়ে থাকে, তাহলে তার দায়িত্ব পালন সাধারণ আঘাত আপনি করছেন 332-এ। আর যদি রমজানের ডিসি গুরুতর আঘাত প্রাপ্ত হয়, দ্যাট মিনস 320 যে 8 প্রকার আঘাতের কথা কইছে, যে কোনো একটা আঘাত যদি প্রাপ্ত হয় তাহলে সে যে ব্যক্তির আঘাত দিচ্ছে সে 333 অপরাধ করছে বলে গণ্য হবে। প্রশ্ন আসলো এভাবে যে ক নামক সাব ইন্সপেক্টরকে দায়িত্ব পালন করার সময় খ নামক ব্যক্তি গুরুতর আঘাত প্রদান করলো, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যাবে? তাহলে ওই 333-এর ওই এলিমেন্ট গুলো লিখে দিলে আপনার উত্তর শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কি বোঝাতে পারছি ভাই? আচ্ছা, আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের 338-এর ক। এই ধারণা মনে রাখবে এই জন্য যে গণপথে বেপরোয়া যান বা অশ্বযান চালিয়ে গুরুতর আঘাত করার শাস্তি। তোমরা একটু এভাবে বইতে লিখে রাখো, খাতায় লিখে রাখেন আপনারা ভাই। যেমন রাস্তায় গাড়ি ঘোড়া চালিয়ে যদি কাউরে সাধারণ জখম করেন, ঠিক আছে কিনা, উল্টো পাল্টা দ্রুত গতি গাড়ি চালায় একজন সাধারণ জখম করছেন, 279-তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে, ঠিক আছে কিনা। 279-তে আপনি অপরাধ করছেন, ওই ব্যক্তি অপরাধ করছেন বলে গণ্য হবে। গাড়ি ঘোড়া চালিয়ে কাউরে সাধারণ আঘাত করলে 279, ক্লিয়ার। গাড়ি ঘোড়া চালিয়ে কাউকে যদি আপনি গুরুতর জখম করেন, দ্যাট মিনস 320-এ যে 8 প্রকার আঘাতের কথা কইছে তার যে কোনো একটা আঘাত আপনি একজনকে করছেন, তাহলে আপনি 338-এর ক-তে আপনি অভিযুক্ত। আমি কি ক্লিয়ার কিনা? যেমন গাড়ি চালিয়ে একজনের পা ভাঙ্গিয়ে দিয়েছেন, একজনের হাত ভাঙ্গিয়ে দিয়েছেন, একজনের মস্তক বিকৃত করে ফেলাইছেন, একজনের মুখমণ্ডল বিকৃত করে ফেলাইছেন, পুরুষাঙ্গ নষ্ট করে ফেলাইছেন, হ্যাঁ, তারপরে আপনার অঙ্গ বা গ্রন্থের শক্তি সম নষ্ট করে ফেলাইছেন, ঠিক আছে কিনা, এমন আঘাত করছেন যে তার জীবন নষ্টের সম্ভাবনা আছে, তাহলে আপনি এই 338-এর ক-তে আপনি কি চালিয়ে, গাড়ি ঘোড়া চালিয়ে, ঠিক আছে কিনা, বা অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি চালিয়ে বা যে কোনো গাড়ি চালিয়ে যদি আপনি করেন 338-এর ক। এখন গাড়ি ঘোড়া চালিয়ে গুরুতর আঘাত করছেন 338-এর ক, সাধারণ জখম করছেন 279, কিন্তু গুরুতর জখম সাধারণ আঘাত কিছুই আপনি করেন না, আপনি ডাইরেক্ট মারি ফেলাইছেন। তাহলে মারি যেহেতু ফেলাইছেন সেক্ষেত্রে আপনি 338-এর খ-তে আপনি অভিযুক্ত। কত? দণ্ডবিধির 338-এর খ। দণ্ডবিধানে 338-এর খতে শাস্তির বিধান থাকলেও গাড়ি ঘোড়া চালিয়ে যদি আপনি কাউরে মারিয়ে ফেলান, দণ্ডবিধি আইনের সড়ক পরিবহন আইনের 105 ধারা মোতাবেক কিন্তু আপনার শাস্তির বিধান রয়েছে, ঠিক আছে কিনা, এভাবে মনে রাখবে ধারাগুলো, ক্লিয়ার। তাহলে গাড়ি ঘোড়া চালিয়ে সাধারণ জখম করলে 279, গুরুতর জখম করলে আছে 338-এর ক। গুরুতর জখম করে ডাইরেক্ট মারিয়ে ফেলাইছেন গাড়ি চালাইয়ে, গাড়ির তলে পড়ে একজন মারিয়ে ফেলাইছেন, তাহলে হচ্ছে আপনি, বলতিছে যে আপনি এই 304-এর খ। আর দণ্ডবিধি আইনে শাস্তির বিধান থাকলেও আপনাকে বলতিছে
যে সড়ক পরিবহন আইনের 105 ধারা মোতাবেক আপনার কি আছে, শাস্তির বিধান কিন্তু রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা অনেকে জুম ব্যবহারটা অনেক কম বোঝেন, বুঝছেন ভাই। আমি তো কম বুঝি, আমার চেয়ে বড় লোক কিছু আছে এই জায়গায়। যখন দেখবেন লিঙ্কে ঢুকতে পারেন না, দেখেন নিচে আরো লিঙ্ক আছে, ওই লিঙ্কে ঢোকেন, সমস্যা কি? বারবার ফোন দিলে এটা তো মানে বিরক্ত বোধ হয়, তাই না ভাই? আচ্ছা, তাহলে গেল। একেবারে লিখে রাখেন, পরীক্ষায় এবছর প্রশ্ন আসবে 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 আসবে। 339 থেকে 344-এর মাঝে প্রশ্ন এবছর আসবে আসবে আসবে, লিখে রাখেন। এই যে 7 মাস আগে বললাম, লিখে রাখেন। আলামিন ভাইয়ের কথা ইনশাল্লাহ মনে থাকবে। 339 থেকে 344-এর মাঝে এবছর প্রশ্ন আসবে 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 আসবে, শিওর। অবৈধ অবরোধ, অবৈধ বাধা, রংফুল রেস্ট্রেইন্ট আর রংফুল কনফাইনমেন্ট। বুঝলেন তো এটা? আমরা এটা এখন পড়াবো, এবং একটা এমসিকিউ আউট করে দিলাম 7 মাস আগে, এবছর একটা এমসিকিউ এখান থেকে আপনারা পাবেন। অনেকে ক্যালকালায় হাসতেছেন, যারা মানবেন তারা ভালো করবেন, দেখবেন আমিও দোয়া চাই, ঠিক আছে কিনা। 339-এ বলতেছে যে অবৈধ বাধা, ক্লিয়ার কিনা? অবৈধ বাধাটা কি বন্ধুরা? অবৈধ বাধার ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেইন্ট। অবৈধ বাধা, অবৈধ বাধাকে অন্য ভাষায় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে বেআইনি বাধা, অবৈধ বাধা, অন্যায় বাধা বলতে কি বোঝায়, ক্লিয়ার কিনা? এবছর পরীক্ষা আসছে, তাই না? আসুক। কনস্টেবলদের আসছে নাকি এসআইদের আসছে? কনস্টেবলদের আসলে আমরা পাবো ইনশাল্লাহ। আমরা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবো আমরা পাবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে অবৈধ বাধা, অবৈধ বাধা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বলতেছে যে আপনার এই প্রশ্ন আসতে হবে, মনে করেন পরীক্ষায় অবৈধ বাধা আসলো না, পরীক্ষায় আসলো যে বেআইনি বাধা, অন্যায় বাধা, হ্যাঁ অবৈধ বাধা, এরকম পরীক্ষায় প্রশ্ন আসলো। কারণ আপনি একটা খালি শিখে গেছেন, অবৈধ বাধা শিখে গেছেন, কিন্তু বেআইনি বাধা, অন্যায় বাধা, অথবা ইংরেজি প্রশ্ন আসলো যে রংফুল রেস্ট্রেইন্ট বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। রংফুল, তুমি ইংরেজি জানো তাহলে তো সমস্যা, এই জন্য এটা মুখস্থ করতে হবে। রংফুল রেস্ট্রেইন্ট, রংফুল, RONGFUL, রংফুল রেস্ট্রেইন্ট, RESTINT, রংফুল রেস্ট্রেইন্ট। প্রশ্ন আসলো যে রংফুল রেস্ট্রেইন্ট কথাটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত? অবৈধ বাধা, তারপর আসছে অবৈধ অবরোধ, ক খ কোনোটি না। সঠিক অ্যান্সার আসছে আপনার, সঠিক অ্যান্সার হচ্ছে আপনার। আচ্ছা, তাহলে অবৈধ, অবৈধ বাধার ক্ষেত্রে এখান থেকে আমাদের এই সংজ্ঞাটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। এখানে বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির যেদিকে চলাচলের তার আইনগত অধিকার রয়েছে সেই দিকে যেতে অন্যায়ভাবে বাধা প্রদান করে, সেই ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা দান করছে বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যক্তিগত জায়গায় কখনো অবৈধ বাধা হয় না। হ্যাঁ, আকাশ পথে, জলপথে অবৈধ বাধা সাধারণত হয় না, এবং ব্যক্তিগত পথে অবৈধ বাধা এমসিকিউ হতে পারে যে অবৈধ বাধা কোন স্থলে হয় না। তাহলে ব্যক্তিগত জায়গায় অবৈধ বাধা কিন্তু হয় না। মনে করো আমার বাড়ির উঠানের উপর দিয়ে তোমারে আমি হাঁটতে দেবো না, এটা কি অবৈধ বাধা হবে? আমি যাইতে দিলাম না, এটা কিন্তু অবৈধ বাধা না, ঠিক আছে কিনা। বাট সচরাচর যেখান থেকে মানুষের চলাচলের অধিকার আছে, আপনি সেই দিকে সেই ব্যক্তিকে যেতে বাধা দিলেন, ঠিক আছে কিনা, আপনি অবৈধ বাধা দান করছেন বলেই গণ্য হবে। তাহলে সংজ্ঞাটা কি বলতেছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে চলাচলের তার আইনগত অধিকার রয়েছে সেই দিকে চলাচল করতে অন্যায়ভাবে বাধা দান করে, সেই ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা, বেআইনি বাধা বা অন্যায় বাধা দান করেছে বলেই গণ্য হবে। যেমন রহিম স্কুলের সামনে দিয়ে হাঁটতেছে, হ্যাঁ, করিম নামক ব্যক্তি রহিমকে স্কুলের সামনে দিয়ে হাঁটার জন্য বাধা দিল, তাহলে উক্ত ব্যক্তি অপর ওই ব্যক্তিকে অবৈধ আদান করছে বলেই গণ্য হবে। সরকারি রাস্তা হতে হবে, সরকারি রাস্তা মানে বলে কোনো কথা না, অর্থাৎ সচরাচর যে জায়গা দিয়ে মানুষ চলাচল করে সেই জায়গায় যদি আপনি কাউকে অন্যায়ভাবে বাধা প্রদান করেন তাহলে আপনি অবৈধ বাধা দান করছেন বলেই গণ্য হবে। তবে বেসরকারি স্থল এবং জলপথে বাধা প্রদান কোনো ব্যক্তিকে আইনানুগ অধিকার সন্ত্রাসী রয়েছে বলে গণ্য হবে না। অর্থাৎ বেসরকারি কোনো, মনে করেন আমার পুকুরে
আপনাকে আমি গোসল করতে দেব না, আমার বাড়ির উপর দিয়ে আপনাকে আমি হাঁটতে দিব না, তাহলে এটা কিন্তু অবৈধ বাধা কিন্তু বেসিক্যালি হবে না। আবার সরকারি কর্মচারী যখন তাৎক্ষণিকভাবে অল্প সময়ের জন্য কোনো ব্যক্তির গতিরোধ করবে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা অবৈধ বাধা হয় না। কিরকম দেখবেন, যারা ভিআইপি ডিউটি করছেন, অনেক সময় আমরা করি না যে রাস্তা বন্ধ করে দেই, যে আপনারা 5 মিনিট দাঁড়ান, মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যাচ্ছে, আপনার 5 মিনিট পরে যায়, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ করেন না আপনারা। এটা কিন্তু বেসিক্যালি আপনার অবৈধ বাধা, কিন্তু আপনার এটা হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অবৈধ বাধার উপাদান কয়টি, এমসিকিউ। অবৈধ বাধার উপাদান 3টি। অবৈধ বাধাকে অপর ভাষায় কি বলে? অন্যায় বাধা, বেআইনি বাধা বলে। সংজ্ঞা কয় ধারা? 339 ধারা। অবৈধ বাধার ইংরেজি কি? রংফুল রেস্ট্রেইনট। এখন কথা হচ্ছে, অবৈধ বাধা, বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে, বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বলছে? এমসিকিউ মনে রাখবেন এটা। বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে বলতেছে। জোরে বলেন, কত অনুচ্ছেদ? বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে এই কথা বলতেছে যে বাংলাদেশের প্রত্যেক নাগরিক স্বাধীন সুষ্ঠুভাবে আপনার চলাচল করতে পারবে। ঠিক আছে কিনা? কোনো ব্যক্তি এটা কি করতে পারবে না, অন্যায়ভাবে বাধা দিতে পারবে। যদি দেয়, সেটা কিন্তু বেসিক্যালি অপরাধ হিসেবেই আপনার কিন্তু গণ্য হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে এভাবে যে করিম রহিমকে বেআইনি বাধা দিল, তাহলে করিমকে অপরাধী সাব্যস্ত করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বরে প্রমাণ করতে হবে যে সে অন্যায় বাধা দিছে। 2 নম্বরে প্রমাণ করতে হবে সে মানে চলাচলে মানে বিঘ্নতা সৃষ্টি করছে। 4 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত পথে চলাচল করার জন্য রহিমের কি আইনানুগ অধিকার ছিল। 5 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে যে উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করছে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে, অবৈধ বাধার অনুষঙ্গ লেখো, অবৈধ বাধার উপাদান লেখো, অবৈধ বাধার মানে অপরাধে অভিযুক্ত করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়। এই যে 4টা প্রশ্ন কলাম, যে কোনো একটা প্রশ্ন আমরা যারা এসআই পরীক্ষা দেবো, সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবো, আমরা একটা পাবো, দেখবেন। হাসেন, তাই না? হাসেন, সমস্যা নাই, এটা পরীক্ষায় পাবেন নিশ্চিত। 339 কি বুঝছেন আপনারা? এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে চলাচলের তার আইনগত অধিকার রয়েছে সেই দিকে চলাচলের ক্ষেত্রে অন্যায়ভাবে বাধা প্রদান করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা, বেআইনি বাধা বা অন্যায় বাধা দান করছে বলে গণ্য হবে। এবং এবং এখানে যে বিষয়টা আপনাকে বলতেছে যে আপনার এই এটাকে এই ব্যক্তিগত কোনো জায়গায় এটা অবৈধ বাধা কিন্তু হয় না। ঠিক আছে কিনা? স্থলপথে, জলপথে অবৈধ বাধা কিন্তু আপনার এটা হয় না। ক্লিয়ার? এরপরে আপনাদেরকে মনে রাখতে হবে অবৈধ বাধার উপাদান হচ্ছে আপনার 3টি। 1 নম্বর, বাধা দান করা, কোনো ব্যক্তির গমনাগমন বিঘ্নিত করা, আর উক্ত গমনাগমনে তার যে অধিকার ছিল এটা প্রমাণ করা। এরকম প্রশ্ন পরীক্ষায় কিন্তু আপনার আসতে পারে। আচ্ছা, আমরা চলে যাব দণ্ডবিধির 341, অর্থাৎ 339-এর শাস্তি আছে 341। 340 ধারায় যেটা বলতেছে সেটা বলতেছে অবৈধ অবরোধ। অবরোধ তো বুঝেন, অবৈধ অবরোধ এর ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। RONGFUL, রংফুল কনফাইনমেন্ট। CONFINEMENT, কনফাইনমেন্ট। লেখেন, খাতায় লেখেন, CONFINEMENT, CONFINEMENT। RONGFUL, রংফুল, CON, হ্যাঁ, কনফাইন, FINEMENT, কনফাইনমেন্ট। এটা মুখস্থ করতে হবে। এখন ইংরেজিতে প্রশ্ন আসলো রংফুল কনফাইনমেন্টের ব্যাখ্যা দিন। এখন তুমি জীবনে পড়ো না এই জিনিসটা কি, তাদের প্রশ্ন বেরিয়ে গেছে কিন্তু বুঝতে পারতেছেন না কি আইছে। রংফুল কনফাইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে অবৈধ অবরোধ। তাহলে অবৈধ অবরোধটা কি বন্ধুরা? অবৈধ অবরোধ হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে, ঠিক আছে কিনা, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ অবরোধ করেছে বলেই গণ্য। নির্দিষ্ট সীমা, সীমা মানে কি? মনে করেন আপনি কোনো ব্যক্তিকে একটা ঘরের মধ্যে অন্যায়ভাবে আটকিয়ে রাখলেন, তাহলে আপনি অবৈধ অবরোধ করছেন বলে গণ্য হবে। একটা জিনিস আমরা মনে রাখবো, শুধুমাত্র ঘরের মধ্যে অন্যায়ভাবে আটকায় রাখলেই অবৈধ অবরোধ হয় না। আপনি যদি কাউকে ভয় দেখান যে আগামীকাল তুই শ্রীপুর এই বাজার ত্যাগ করবি না আগামী 5 দিন, তাহলে এটাও কিন্তু অবৈধ অবরোধ। অর্থাৎ নির্দিষ্ট ঘরের মধ্যে আটকিয়ে রাখলেই যে শুধু অবৈধ অবরোধ হয় এরকম না। অন্যায়ভাবে, অন্যায়ভাবে আপনি যদি কাউকে বলেন যে তুই এই সীমানা ত্যাগ করবি না, এই প্রাচীর ত্যাগ করবি না, বা এই স্থান ত্যাগ করবি না, তাহলে এটাও কিন্তু অবৈধ অপরাধ হিসেবেই গণ্য। আয়নাগর নাকি? হ্যাঁ, আয়নাগরও এটাও কিন্তু যদি যদি থেকে থাকে, তাহলে এটাও কিন্তু অবৈধ অপরাধ হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। তাহলে
আমরা 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 এখানে আমরা এখানে একটা জিনিস জানার বা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অবৈধ যে অবরোধটা, এই অবৈধ অবরোধ এবং অবৈধ বাধা এর পার্থক্যটা আজকে রাত্রে সবাই লিখবেন, ঠিক আছে কিনা? বিভিন্ন গাইড দেখে পারেন বা যেখান থেকে পারেন লিখবেন, আমিও লিখবো ইনশাল্লাহ, আমি এটা লিখে আজকে ঘুমাবো। অবৈধ বাধার ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেইনড। অবৈধ অবরোধের ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। অবৈধ বাধা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে যেদিকে যাওয়ার বা চলাচলের অধিকার আছে সেই দিকে যেতে বাধা দান করে, সেটা অবৈধ বাধা। আর যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বা অবৈধভাবে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে, তখন সেটা অবৈধ অবরোধ, ঠিক আছে কিনা? অবৈধ অবরোধ, অবৈধ বাধার সংজ্ঞা 339, আর শাস্তি 341। অবৈধ অবরোধের সংজ্ঞা 340, শাস্তি 342 থেকে 344। আচ্ছা, ব্যক্তিগত ব্যক্তিগত জায়গায় অবৈধ বাধা হয় না, ব্যক্তিগত জায়গায় অবৈধ অবরোধ হতে পারে, ঠিক আছে কিনা? এই যে 5-6টা পার্থক্য বললাম, এটা মুখস্থ করে ফেলতে হবে, ক্লিয়ার? আচ্ছা, অবৈধ বাধা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, কিন্তু অবৈধ অবরোধের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময়সীমা রয়েছে। যেমন 1 থেকে 2 দিন করলে এই শাস্তি, 3 থেকে 9 দিন করলে এই শাস্তি, 10 থেকে কেয়ামত পর্যন্ত রাখলে এই শাস্তি, এরকম নির্দিষ্ট সময়সীমা আছে। দেখ, এটা নিজের মতো করে লিখবেন, এই পার্থক্যটা আপনি মুখস্থ করবেন। পারবেন তো ভাই? হাতুস করেন, পারবেন কি? হাতুস করেন, পারবেন কিনা? শোনেন, যদি ভালো রেজাল্ট করতে চান, বাজারে যে কোনো একটা গাইড তো থাকবেনই। আমার গাইড তো নাই বাজারে, এটা আমি বের করব, দেখি ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। আল্লাহ কবুল করুক, আমিন। আর না হলেও যে কোনো একটা নর্মাল গাইড কিনবেন, অনেক গাইড আছে, লাবু স্যারের আছে, শাহিন স্যারের আছে, তারপর রাজীব স্যারের আছে, শরীফুল স্যারের আছে। কোনো গাইড খারাপ না, সব গাইডই ভালো। তবে বিশেষ করে আমি আপনাদেরকে সাজেশন করবো, সেটা হচ্ছে রাখাল চন্দ্র সূত্রধর স্যারের, বিএলদাস স্যারের যে ইন্সপেক্টরশিপের যে গাইডগুলো আছে, এগুলো একটু গুলো দেখতে হবে। কেননা শুধু আপনি মেইন বই পড়লে ভালো রেজাল্ট করবেন, মেইন বই পড়লে আপনি ফেল করবেন। লেখে রাখেন, খালি মেইন বই পড়লে আপনি কি করবেন? ফেল করবেন। কেননা আপনাকে জানতে হবে প্রশ্নের প্যাটার্নসটা কিভাবে আসবে। এই জন্যই অনেক গাইড পড়ে পড়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আপনাকে ধারণা অর্জন করতে হবে যে একটা প্রশ্ন কিভাবে আসতে পারে। পরীক্ষার হলে কি প্রশ্ন জিজ্ঞেস করবে না যে তুষার এই জায়গায় কি আছে কও, এটা জিজ্ঞেস করে না, ওখানে প্রশ্ন দিবে না, আপনাকে লিখে পার পাইতে হবে। সুতরাং অনেক গাইড পড়ে পড়ে আপনাকে মূল বই তো পড়তেছি আমরা, পাশাপাশি গাইড হচ্ছে আপনার সহায়ক। আবার যেন সকালবেলা উঠে কোয়েন না যে আলামিন মাস্টার খালি গাইড পড়তে গায় না, আমি গাইড পড়তে বলি না, আমি বলছি গাইড তোমার সহায়ক, ঠিক আছে? ভুল বোঝা যাবে না। আচ্ছা, তাহলে 340 চলে গেল। 342 বলতেছে অবৈধ অবরোধের শাস্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধ অবরোধ করে। হ্যাঁ, এই অবৈধ অবরোধের এটা কিন্তু আরো নাম আছে। প্রশ্ন আসলো যে বেআইনি আটকের শাস্তি কি? বেআইনি আটক, তাহলে বেআইনি আটক বা অন্যায় আটক, এটাও কিন্তু অবৈধ অবরোধ। কারণ পরীক্ষায় অবৈধ অবরোধ আসলো না, আসলো বেআইনি আটক, তাহলে মাথা গরম করলে চলবে? মাথা গরম করলে চলবে? চলবে না। অর্থাৎ বুঝতে হবে যে প্রশ্ন কি আইছে। তাহলে বেআইনি আটক বা অন্যায় আটক বা অবৈধ অবরোধ, এটা কিন্তু সেম একই কথা। সুতরাং ভয় পালে চলবে না। আচ্ছা, তাহলে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে 1 থেকে 2 দিন পর্যন্ত কাউকে আটকায় রাখে, 342 শাস্তি। প্রশ্ন আসলো, সাব ইন্সপেক্টর রহিমকে আপনার 48 ঘন্টা আটকিয়ে রাখলো, জিজ্ঞাসাবাদ করলো, অপরাধ কি? তাহলে এই প্রশ্ন বুঝতে হবে যে সাব ইন্সপেক্টর রহিম যদি আদালতের নির্দেশে বা রিমান্ডের আদেশে যদি আটকায় রাখে, সেটা কোনো অপরাধ হবে না। কেননা আদালতের নির্দেশে 48 ঘন্টা আটকায় রেখে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই তার কার্যক্রমটি বৈধ হিসেবে গণ্য হবে। কার্যবিধি 167, পিআরবি 324। অপরদিকে আমরা লক্ষ্য করে দেখি, যদি সাব ইন্সপেক্টর রহিম অন্যায়ভাবে জব্বারকে 48 ঘন্টা আটকিয়ে রাখে, সেই ক্ষেত্রে সে 48 ঘন্টা কয়দিন? 3 দিন। হ্যাঁ, 1 ঘন্টা সমান সমান আছে না, 48 ঘন্টা 2 দিন, সরি। আচ্ছা, আচ্ছা, 48 ঘন্টা আছে আপনার 2 দিন, তাহলে 342 অপরাধ করছে বলে গণ্য হবে। এখন আমাদের মনে রাখতে হবে 1 দিন সমান সমান 24 ঘন্টা। আমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউ আসবে যে দণ্ডবিধি আইনে 1 দিন সমান সমান কত 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 ঘন্টাকে নির্দেশ করছে, বা 24 ঘন্টা সমান সমান কয়দিনকে বোঝানো হয়েছে, এমসিকিউ আসতে পারে। ভাষ্যতে লেখা আছে 24 ঘন্টা সমান সমান 1 দিনকে নির্দেশ করছে। যদি অন্যায় ভাবে 24 ঘন্টা কাউকে আটকায় রাখে, 342 অপরাধ, অর্থাৎ 1 থেকে 2 দিন। আর 3 থেকে 9 দিন, 3 থেকে 9 দিন যদি অন্যায়ভাবে কাউকে এরকম আটকায় রাখে, যে কোনো কেউ, সে সরকারি কর্মচারী হোক বেসরকারি কর্মচারী হোক, 343 অপরাধ। আর 3 থেকে 9, নয়তে বোঝেন, মনে করেন 72 ঘন্টা আটকায় রাখলো, 100 ঘন্টা আটকায় রাখলো, শাস্তি কি? তাও ওই 343 অপরাধ। অর্থাৎ 3 থেকে 9 দিনের মধ্যে থাকলে, এটা বুঝতে হবে আপনাকে।
আর 10 থেকে কিয়ামত পর্যন্ত কারো যদি অন্যায়ভাবে আটকায় রাখে, সেই ক্ষেত্রে 344 এসে অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এটা আমরা একটু মনে রাখবো। আর এটা 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 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গোপনে অবৈধ অবরোধ করো, গোপন মানে কি? অন্যায়ভাবে ধরে নিয়ে কাউকে যদি আটকায় রাখে কেউ রে, ঠিক আছে, নির্দিষ্ট টাইম সীমা নাই, তাহলে 344 অপরাধ। আর 345 বেসিক্যালি যেটা বলতেছে, যে ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু করা হয়েছে তাকে অবৈধ অবরোধ করা, অর্থাৎ যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশ দিয়েছে, এই ব্যক্তিকে অন্যায়ভাবে কেউ যদি আটকায় রাখে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশ হয়েছে, কারাগারের মধ্যে কোনো কারারক্ষী বা কোনো জেল সুপার যদি তাকে ধরে রাখে, আটকায় রাখে অন্যায়ভাবে, সে 345 হিসেবে অভিযুক্ত হিসেবে গণ্য হবে। তাহলে বন্ধুরা, তাহলে 339 থেকে বিশেষ করে 345, এই 4টা ধারা আপনাকে একেবারে ঠাড়া মুখস্থ করতে হবে। প্রশ্ন আসবে, অবৈধ অবরোধের অনুষঙ্গ লেখো, একই কথা। উপাদান একই কথা। প্রমাণ একই কথা। প্রশ্ন আসবে, অবৈধ বাধার অনুষঙ্গ, প্রমাণ, উপাদান লেখো, একই কথা। তাহলে অনুষঙ্গ আসতে পারে, উপাদান আসতে পারে, এবং এই যে আপনার এই যে ইয়াওয়ার কি বলে ওটা, ওই যে প্রমাণও আসতে পারে। আর প্রশ্ন রিটেনে কি আসবে? 2টা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। অবৈধ বাধা অবৈধ অবরোধের পার্থক্য লেখো। আর একটা প্রশ্ন আসতে পারে, অবৈধ বাধা অবরোধ না দিয়ে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আপনার আসতে পারে এভাবে, যে আপনার এই যে অবৈধ বাধা অবৈধ অবরোধের অনুষঙ্গ প্রমাণ লেখো বা উপাদান সমূহ লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে সহজ বাংলা প্রশ্ন, যেটা যে সরাসরি পার্থক্য লেখো। এগুলো আসলে আপনারা পারবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, কথা কি বুঝছেন কিনা? তাহলে আজকে আমাদের এই ধারাগুলো পর্যন্ত কি থাক, এখন আমরা পুলিশ আইনে চলে যাব। আগামীকালকেও ক্লাস আছে রাত 8টায়, সবাই থাকবেন। আমরা বেশি পড়লে মন থাকবে না। এবং আজকে রাতে তোমাদের একটা কাজ দিছি, এই কাজটা সবাই করবা। সেটা কি কাজ করছি? দিছি হচ্ছে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্য। পৃথিবীর যে কোনো প্রান্তের একটা গাইড সংগ্রহ করে লিখে ফেলবেন যে আমি আজকে 8টা পার্থক্য লিখবো। না, কালকে পরীক্ষা নেবো না, কালকে শুক্রবার ক্লাসই নেব। পরীক্ষা পরে শুক্রবার নেবানি। পরীক্ষার প্রশ্নটা আমি রেডি করিনি, যেটা সত্য কথা। আর হচ্ছে ওই যে ওই যেহেতু বাড়ি গেছিলাম, জানেন বাড়ি গিয়ে তো লেখাপড়া সবারই গোল্লাই যায়, এই জন্য আমি আপনাদের বাড়ি যেতে নিষেধ করি। আমি চলে আসছি আগেই। তো এই যে কালকে অবশ্যই ক্লাস নেব, ঠিক আছে, ইনশাল্লাহ। না, অফ রাখ, কিসের অফ? ক্লাস চলবে। কথা কেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা বন্ধুরা, দণ্ডবিধি শেষ হয়ে গেলি আমরা হলকেন এই সাক্ষ্য আইনের সাথে অন্য যে কোনো একটা আইন পড়াবো, আবার কার্যবিধির সাথে আবার দণ্ডবিধি পড়াবো, এভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকে নামাজ আছে, তাই না? সবাই বড় নামাজ কয়টা? 1 ঘন্টা তো ক্লাস নেবই ভাই, ক্লাস নিয়ে পরে নামাজ যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই বড়তে নামাজ পড়তে হবে, বরকতের রাত পড়তে নামাজ পড়তে হবে, ঠিক আছে? কালকে ক্লাসটা কখন দিতে? কালকে তোমরা আমরা করি ভাই, ক্লাস থেকেও বের হবে না কালকে, আমরা ক্লাসটা একটু আর্লি নেই, 7টার দিকে নেই, হ্যাঁ? ঠিক না? 7টা 5-এ নেই, তাহলে সবাই নামাজ কালাম পড়তে পারবো না, 7টা 5-এর দিকে নেবো দেখি, ঠিক আছে? আমি টাইম বলে দিবানি, কিন্তু ক্লাস হবে। কথা বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা, আমরা অলরেডি পুলিশ আইন পড়তেছি। পুলিশ আইনের অলরেডি আমরা 23 ধারা পর্যন্ত পড়ছি। এই যে তুমি যে পুলিশের চাকরি করো, পুলিশ আইনের 23 ধারা তুমি যদি না পারো, তাহলে চাকরি করার দরকার নাই। এটা পুলিশ আইনের 23 ধারা পড়তে গেলে কি কোনো মাস্টারের দরকার আছে? এটা নিজ দায়িত্বে মুখস্থ করে ফেলবেন। যারা একটু সিনিয়র তারা তো সবাই পারি আমরা। আর যারা নতুন পড়াশোনা করতেছেন, নতুন ভর্তি হয়েছেন, পুলিশ আইনের 23 ধারা আজকে রাত্রে একবার লিখবেন, লিখতে দেখেন মুখস্থ হয়ে গেছে। 1 নম্বর আছে উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ জারি করা, বৈধ পরোয়ানা তামিল করা, অপরাধের সংবাদ সংগ্রহ করা, যথাস্থানে রিপোর্ট দেয়া, অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা। তারপর হচ্ছে আপনার এই যে অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। এরপর হচ্ছে আপনার গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। আর উপরোক্ত কাজগুলো এই পুলিশ আইনে শিট দিছি না আমি ভাই? সবাই দিছি। এখন তোমরা যদি প্রতি জনে 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 চাও, তাহলে কি হবে ভাই? সবাই গ্রুপে একবার দিয়ে দিছি আমি। আচ্ছা, তাহলে এখানে এই 23 ধারাটা মুখস্থ করতে হবে। এবং যারা নতুন স্টুডেন্ট আছেন, দয়া করে আজকে রাতে এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? দয়া করে আজকে রাতে এটা মুখস্থ, কালকে ইনশাল্লাহ সবাই আগেই বলে দিলাম, আগামীকাল মাগরিবে অর্থাৎ 6টা 20-এ ক্লাস হবে। ক্লাস নেবো, ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। বাড়ি যাতে 2 দিন ক্লাস মিস গেছে, ক্লাসটা আমি আমি ফাঁকি দেওয়া পছন্দ করি না। ক্লাস হবে, ক্লাসের পরে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। তাহলে এই 23 ধারাটা 100% মুখস্থ করে ফেলবেন। সবার মুখস্থ আছে তো? এই যে আবির, এই আবির মাহমুদ, আপনি আমার কাছে কত বছর পড়বেন ভাই?
হ্যাঁ, পরিচিত চেহারা। কি সমস্যা, আপনি কি ভালো রেজাল্ট করতে পারেন নাই? ক্লাস শেষে ফোন ফোন দেবেন আপনি আমারে। যাদের সাথে পরিচয় আছে চেহারা দেখলে চিনি আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 24 ধারায় আমরা চলে যাই। 24 ধারাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে যে যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। আচ্ছা, আমরা কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু বেসিক্যালি আমরা করতে, তাহলে এমসিকিউ আসতে পারে যে কোন পদের পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে অপরাধ সম্পর্কে অবহিত করবে, এমসিকিউ। তাহলে সকল পদের পুলিশ অফিসার কার্যবিধি পুলিশ আইনের 24 ধারা মোতাবেক কোন কোন বিষয় অবগত করার জন্য নোট দিতে পারবে। তাহলে 1 নম্বরে বলতেছে সমন, ওয়ারেন্ট, খানা তল্লাশি অথবা অন্য কোনো যে কোনো আইনসঙ্গত কাজ করার জন্য বিষয়টা অবগত করতে পারবে, ঠিক আছে? এগুলো এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ, রিটেন এগুলো কিছু আসে না। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, পুলিশ আইনের 25, 26, 27 এবছর আমি 90% ইম্পর্টেন্ট দিচ্ছি, পরীক্ষায় আসতে পারে। গত বছর বলছিলাম আসে নাই, যাতে এবছর আসতে পারে। এবং এবছর 30 ধারা মনে করেন পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে কনস্টেবল থেকে এসআই দের, ঠিক আছে? আমাদের নাও আসতে পারে, বাট কনস্টেবলরা একটা প্রশ্ন একেবারে আউট করে দিলাম। 30 ধারা পুলিশ আইনের প্রশ্ন আসবে, 30, 30-এর কয়ের 1, 2 শিওর, যে সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, ঠিক আছে? 1 বছর আগে প্রশ্ন আউট করে দিচ্ছি, তারপরে যদি লিখতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। গরিবের আবেদ কাকু আবার কোয়েন না, কথা বোঝেন নাই? প্রশ্ন এগুলো আসবে, মুখ দিয়ে ইনশাল্লাহ যেটা বলবো 100% পরীক্ষা আসবে। আচ্ছা, 25 থেকে 27 এই 3টা ধারা থেকে প্রশ্ন কিভাবে আসে বন্ধুরা? প্রশ্ন আসে যে পুলিশ আইন অনুসারে বেয়ারির সম্পত্তি পাইলে পুলিশের করণীয় কি। প্রশ্নে উল্লেখ আছে পুলিশ আইন অনুসারে। তখন তোমার যখন পুলিশ আইন অনুসারে উত্তর চাবে তখন শুধু পুলিশ আইন দিয়েই লিখবেন আপনি, ঠিক আছে কিনা? অন্য কোনো অন্য কোনো ধারা দেওয়ার দরকার নাই। তখন যদি প্রশ্ন যে বেয়ারিশ বা সংযুক্ত সম্পত্তি পুলিশের করণীয় কি, তখন ওই যে কার্যবিধির 523 থেকে 525 লিখবেন। কিন্তু যখনই স্পেসিফিক বলবে যে পুলিশ আইন অনুসারে বেআইনি সম্পত্তি পাইলে পুলিশের বা দাবিদারবিহীন সম্পত্তি পাইলে পুলিশের করণীয় কি, তখন পুলিশ আইনের 25, 26, 27 এই 3টে ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। এবং যদি আরেকটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসে লিখে রাখো বন্ধুরা, যে এই যে আরে কি বলে এটা, ওই যে আরে দাবিদারবিহীন সম্পত্তি পাইলে, ইন্টেস্টেড প্রপার্টি, হ্যাঁ, দাবিদারবিহীন সম্পত্তি পাইলে পিআরবি অনুসারে পুলিশের করণীয় কি। সেক্ষেত্রে কিন্তু পিআরবি 251 বিধিতে লেখা আছে যে ইন্টেস্টেড প্রপার্টি বা দাবিদারবিহীন সম্পত্তি পাইলে পুলিশের করণীয় কি, ওইখানে কিন্তু লেখা আছে 251। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? পুলিশ আইন অনুযায়ী দাবিদারবিহীন সম্পত্তি পাইলে করণীয় কি, 25 থেকে 27 পুলিশ আইনের। ইন্টেস্টেড বা দাবিদারবিহীন সম্পত্তি পাইলে করণীয় কি, পিআরবি অনুসারে পিআরবি 251। আর যদি দাবিদারবিহীন সম্পত্তি বা সংযোগ্য সম্পত্তি বা বেওয়ারিশ সম্পত্তি পাইলে কার্যবিধিতে পুলিশের করণীয় কি, সেক্ষেত্রে 523 থেকে 525। তোমরা কি বুঝতেছো ভাই, নাকি আমি একাই বুঝতেছি গন্ধে? বুঝতেছেন আপনারা? এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন কোন ধারায় কি কইছে আপনি এটা বোঝেন না, তাহলে বোঝার দরকার নাই। নর্মালি লাগবেন দাবিদারবিহীন সম্পত্তি পাইলে, বইতে কি হয়েছে এটা আমি পরে শিখে, আগে নর্মালি কি লিখতে হবে এটা আপনাদের জানাই। 1 নম্বরে আছে আপনি উক্ত সম্পত্তি কি করবেন। উক্ত এরম করলো কিটা? আপনারা যা খালি কাজ করেন না। কি সমস্যা ভাই, এরকম করছেন কে? ঠিক করেন। দেখছেন? আচ্ছা, তাহলে এখানে আপনি মূল পয়েন্টগুলো যখন আপনি লিখবেন, লিখে ধারাগুলো যদি নিচে দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর পয়েন্টগুলো লিখবেন যে দাবিদার বিন সম্পত্তি পাইলে পুলিশ হেফাজতে নেবে, তালিকা প্রস্তুত করবে, ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, ঠিক আছে কিনা? এরপরে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য আপনাকে ঘোষণা প্রকাশ করবে, 6 মাস টাইম দেবে। 6 মাসের মধ্যে হাজির হলে ম্যাজিস্ট্রেট প্রকৃত মালিককে সম্পত্তি বুঝিয়ে দেবে। আর 6 মাসের মধ্যে যদি হাজির না হয় সরকারি কোষাগারে এটা বিক্রি করে জমা রাখতে হবে। এবং উক্ত সম্পত্তি পতনশীল, ক্ষয়শীল, ময়শীল এগুলো হলে আদালতের নির্দেশ ব্যতীতই পুলিশ মানে আইনগত ব্যবস্থা গ্রহণ, বেশি কিনে খাইয়ে ফেলতে পারবে নাকি? তাহলে এই পয়েন্টগুলো লিখে পুলিশ আইনের 25, 26, 27 ধারা লিখে দিলে আপনার হয়ে গেল। এখন
আমি নিজেই সত্যি বলতে যেটাতে কোন ধারায় কি করেছে এটা যদি খেয়াল না থাকে, তখন এই পয়েন্টগুলো স্পেসিফিক লিখে, এই পয়েন্টগুলো স্পেসিফিক লিখে আপনি যদি নিচেই খালি পুলিশ আইনের 25, 26, 27 ধারা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে, তাহলে এটা আপনার হয়ে যাবে, কোনো সমস্যা এখানে আপনার হবে না। কথা ক্লিয়ার কিনা? এই জন্য এখান থেকে প্রশ্ন যেটা রিটার্নে আসতে পারে সেটা হচ্ছে যে পুলিশ আইন অনুযায়ী, বলতেছে যে পুলিশ আইন অনুযায়ী, পুলিশ আইন অনুযায়ী আপনার বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি পাওয়ার পরে পুলিশের কাজ কি? বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি পাওয়ার পরে পুলিশের বেসিক্যালি কাজটা হচ্ছে যে আপনার এটা তালিকা তৈরি করবে, ম্যাজিস্ট্রেটকে জানাবে, 6 মাসের মধ্যে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে। ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তি হাজির হলে প্রমাণ সাপেক্ষে সম্পত্তি ফেরত দিয়ে দেবে। আর যদি ম্যাজিস্ট্রেট বা যে প্রকৃত মালিক না হয়, এটা 6 মাস পরে বিক্রি করে দেওয়া যাবে। ওই সেম একই কথা, কার্যবিধিতে যা করেছে এখনো তাই কইছে। আর দাবিদারবিহীন পচনশীল টচনশীল এইগুলো হলে আদালতের নির্দেশে এগুলো বিক্রি করে সরকারি কোষাগারে আপনাকে জমা রাখতে হবে। এই হলো রিটেনের প্রশ্ন এখান থেকে আসবে। এমসিকিউ আসতে পারে কি, দাবিদারবিহীন সম্পত্তি পুলিশ পাইলে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া পুলিশ আইনের কয় ধারা? পুলিশ আইনের 25 ধারা। এখানে বলতেছে পুলিশের প্রাথমিক কাজ কি? জব্দ করে হেফাজতে নেওয়া। জব্দ করে হেফাজতে নেওয়া কাকে জানাবে? ম্যাজিস্ট্রেটকে জানাবে। এরপরে বলতেছে যে পুলিশ উক্ত সম্পত্তি সম্পর্কে কার নির্দেশ মোতাবেক পরিচালিত হবে? আচ্ছা, ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক পরিচালিত হবে। এবং এর চূড়ান্ত ব্যবস্থা কে করবে? ম্যাজিস্ট্রেট করবে। তারপর আছে ম্যাজিস্ট্রেট কত মাসের মধ্যে উক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে? এমসিকিউ, 6 মাসের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেবে। এরপরে বলতেছে যে 6 মাসের মধ্যে হাজির না হলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই কি করা যাবে? এমসিকিউ, বিক্রি করে দেওয়া যাবে। বিক্রিকৃত অর্থ কোথায় রাখতে হবে? সরকারি হেফাজতে আপনাকে রাখতে হবে। এই হলো এখান থেকে এরকম এমসিকিউ আসতে পারে। পুলিশ আইনের 28 ধারায় কি বলছে বন্ধুরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুলিশ আইনের 28 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্য করণ বা জরিমানা করণের শাস্তি। বরখাস্তকৃত মানে কি? যার চাকরি নাই। বরখাস্ত মানে কি? সাময়িক বরখাস্ত, অর্থাৎ যার চাকরি নাই। এই যার চাকরি থাকবে না, তারও কিন্তু কিছু আদেশ বা বেশি একটা জিনিস নোটটা লিখে রাখেন। পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি পুলিশ আইনের 28 ধারা। কয় ধারা? লিখে রাখেন। প্রশ্ন আসতে পারে যে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি পুলিশ আইনের কোন ধারায় উল্লেখ আছে? তাহলে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি পুলিশ আইনের এই 28 ধারায় উল্লেখ আছে। বলতেছে যে এই আইনের অধীনে বরখাস্ত পদত্যাগকৃত যে সকল পুলিশ বা নিয়োগ করা হয়েছে, তাদের নিয়োগে যদি অবসান ঘটে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র, পোশাক পরিচ্ছদ এবং অস্ত্রশস্ত্র তাকে কর্তব্য সম্পাদনের জন্য যা দেওয়া হয়েছিল, এইগুলো হচ্ছে আপনার জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে কিনা? কি বলতেছে? অর্থাৎ আমার যদি চাকরি চলে যায়, আমি যদি চাকরি থেকে পদত্যাগ করে চাকরি ছেড়ে দেই, তাহলে আমাকে যে পোশাক দেওয়া হয়েছিল, আমাকে যে অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল, আমাকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, এগুলো আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে জমা দিয়ে দিতে হবে। যদি আমি জমা না দেই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত, এমসিকিউ, কোন আদালতে বিচারের? বলতেছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারার্থে আমার যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে বলতেছে 200 টাকা পর্যন্ত জরিমানা অথবা 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। বলতেছে যে সর্বোচ্চ শাস্তি কিন্তু এই আইনে 28 ধারা, অর্থাৎ সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে বিচার। এবং কয় টাকা কয় মাসের কারাদণ্ড? 6 মাসের সশ্রম অথবা বিনাশ্রম। হ্যাঁ, অথবা উভয়দণ্ড, অর্থাৎ ওই যে আম, অর্থদণ্ড সহকারে উভয়দণ্ড আপনার হতে পারে। কোন কোন পুলিশ সদস্যের? যার চাকরি একেবারেই নাই, অর্থাৎ যার চাকরি চলে গেছে। তো চলে গেলেই আপনার কাছে পোশাক আছে না, আপনার কাছে অস্ত্র আছে না, আপনার দায়িত্ব পালন করার জন্য আপনাকে অন্যান্য যে নিয়োগপত্র, এই নিয়োগপত্র আছে আপনাদের কাছে? ট্রেনিং এ যাওয়ার সময় নিয়োগপত্র দিয়েছিল না একটা আপনারে? দেশে, এটা আমার ট্রাঙ্কে কিন্তু আছে। এই নিয়োগপত্রটা আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে কিনা? সবাইরই কিন্তু দেয় যে আপনি অমক প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, আগামী 11 তারিখে মহিলা যোগদান করবেন। তো ওটাই আপনার নিয়োগপত্র, নোটিশ। এই নোটিশটাই আপনার নিয়োগপত্র। সুতরাং এই 2 টাকা না ভাই, এটা ভুল লেখা আছে, লিখে বই, অনেকের বইতে ভুল আছে, এটা সংশোধন করেন। এই অপরাধ যদি প্রমাণিত হয়, এমসিকিউ, কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে। কয় টাকা জরিমানা? 200 টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। ঠিক আছে কিনা? এটা মনে রাখবেন, এটা রিটেনে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। হুম। আচ্ছা। আচ্ছা, আজ তাহলে 29 ধারা পড়ানোর দরকার নেই, আজকে এই কটা ধারাই থাক, সমস্যা নেই। হ্যাঁ, আর আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা দয়া করে সবাই করবেন। আর আগের বাড়ির কাজের উত্তরটা দিচ্ছে। এই যে রিয়াজ, কেমন আছো? আমার ব্যাটসম্যান ইসমাইল কই? আছে? চলে গেছে? থানাতে চলে গেছে? কই আছে? গেছে আপনার ইয়াতে, আহ, অন্য জোনও চলে গেছে আর কি। আছে, আমি সেফটিতে আছে। অন্য থানায় গেছে তাই? আপনার ডিসি অফিসে চলে গেছে।
ও ডিসি অফিসে গেছে? রিডার, এসি স্যার রিডার। আরে বাহ, বিশাল ব্যাপার, রিডার হয়ে গেছে।